হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। এখন তোমরা রেগুলার স্কুল যেতে পারছো, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, তাই নিশ্চয়ই তোমরা সবাই খুব খুশি। ঠিক আছে, আজ আমরা শুরু করব ত্বরণ। তো এর আগের দিন আমরা পড়েছিলাম দ্রুতি, বেগ, এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন পড়ব। তো ত্বরণ বা অ্যাক্সিলারেশন জিনিসটা কি, আগে ওটা বোঝার চেষ্টা করো। ধরো তুমি সাইকেল চালাচ্ছ, তো সাইকেল তো তোমরা সবাই চালাও, বেশিরভাগ কম বেশি সবাই চালাও। তো ধরো তুমি একটা সাইকেল নিয়ে বেরোলে বাড়ি থেকে। তো যখন তুমি সাইকেলটা নিয়েছো তখন তার বেগ হচ্ছে 0। এবার যখন তুমি সাইকেল চালাতে শুরু করলে তখন আস্তে আস্তে তোমার কি হচ্ছে, যখন প্যাডেল মারছো, প্যাডেল মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তখন তোমার বেগটা ক্রমশ বাড়ছে, তো এই যে তোমার বেগ 0 ছিল প্রথমে, তারপরে আস্তে 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 বেগটা বেড়ে গেল। এইটাকেই আমরা কি বলি, ত্বরণ বলি, যে সময়ের সাপেক্ষে বেগটা বৃদ্ধি পাচ্ছে। আরও একটা জিনিস তো তোমাদের যদি বলি তোমরা বুঝতে পারবে, অনেকে তোমরা বাইক চালিয়েছো, তো বাইকের অ্যাক্সিলারেটর থাকে, যখন অ্যাক্সিলারেটরকে ঘুরিয়ে দেওয়া হয়, মুড়ে দেওয়া হয় অ্যাক্সিলারেটরটা, তখন কি হয়, স্পিড অর্থাৎ বেগ অনেক বেড়ে যায়। তো অ্যাক্সিলারেটর নামটা ওখান থেকেই এসছে। ত্বরণকে ইংলিশে বলা হয় অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন হচ্ছে অ্যাক্সিলারেটরের, যখন তুমি ঘোরাচ্ছ অ্যাক্সিলারেটরকে, তো অ্যাক্সিলারেটর ঘোরালে কি হয়, বেগ বেড়ে যায়। তো এই যে বেগ বাড়ছে, এটাকেই আমরা কি বলি, ত্বরণ বলি, অর্থাৎ অ্যাক্সিলারেশন বলি। ত্বরণের যদি আমি একটা ফর্মাল ডেফিনেশন বলি, ত্বরণ কাকে বলে, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। তাহলে আমি কি বললাম, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের যে হার, তাকে আমরা কি বলি, ত্বরণ বলি। তাহলে ত্বরণ ইকুয়ালস টু, আমি লিখতে পারি ত্বরণ ইকুয়ালস টু বেগ পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণ ইকুয়ালস টু বেগ পরিবর্তন বাই সময়, এটা আমি লিখতে পারি। তো ত্বরণকে স্মল এ দিয়ে ডিনোট করা হয়। কেন এ দিয়ে ডিনোট করলাম, অন্য কিছু দিয়ে নয় কেন? কারণ ত্বরণকে ইংলিশে আমরা অ্যাক্সিলারেশন বলি। তো অ্যাক্সিলারেশন থেকে এ লেটারটা এসেছে। তো এ ইকুয়ালস টু বেগ পরিবর্তন। তো বেগ পরিবর্তন বলতে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে অন্তিম বেগ কি, তুমি সাইকেল চালিয়ে চালিয়ে একটা নির্দিষ্ট সময় পরে যে তোমার বেগটা হয়েছে, সেটাকেই বলা হচ্ছে অন্তিম বেগ। আর প্রাথমিক বেগ হচ্ছে যখন তুমি যাওয়া স্টার্ট করেছিলে, মানে স্টার্টিংয়ের সময় তোমার যে বেগটা ছিল, ওটাকেই বলা হচ্ছে কি না, প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, আর অন্তিম বেগকে ভি দিয়ে ডিনোট করি। তাই এখান থেকে এ ইকুয়ালস টু কি পেয়ে যাব, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এ ইকুয়ালস টু কি পেয়ে গেলাম, তাহলে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণ ইকুয়ালস টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তো আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। এবার আমি যদি ত্বরণ কি ধরনের রাশি, স্কেলার না ভেক্টর, দেখো এখানে অন্তিম বেগ, প্রাথমিক বেগ এগুলো আছে। তো বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই ত্বরণও একটি ভেক্টর রাশি। তাহলে আমি কি পেলাম, যে ত্বরণ একটা ভেক্টর রাশি। এবার আমি যদি ত্বরণের একক বের করতে চাই, তাহলে একক কিভাবে বের করব, দেখো অন্তিম বেগ বা প্রাথমিক বেগ দুটোরই এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে উপরে আমি মিটার পার সেকেন্ড বসাবো, আর নিচে সময়ের একক বসাবো। তাহলে সময়ের একক কি, সেকেন্ড, সময়ের একক হলো সেকেন্ড। তাহলে আমি ওভারঅল কি পেয়ে গেলাম, মিটার
বাই সেকেন্ড ইন্টু 1 বাই সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এসআই একক। তাহলে ত্বরণের একক যদি আমি বলি, এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস একক হচ্ছে মিটারের জায়গায় সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা কি দেখব, মাত্রা কি। তাহলে মাত্রা কি হবে, মাত্রা কিভাবে বের করব? তাহলে দেখো এখানে ত্বরণ সমান বেগ পরিবর্তন বাই সময়, তাহলে উপরে বেগের মাত্রা বসাবো। তাহলে বেগের মাত্রা কি হয়, এল টি টু দি পাওয়ার -2। এটা আমরা আগের ক্লাসে পেয়েছিলাম, যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে তুমি ফুল প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। তাহলে এল টি টু দি পাওয়ার -2 বাই টি, তাহলে এখান থেকে আমি কি পাবো, এল টি টু দি পাওয়ার -2 -1, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -3। তাহলে বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর সময়ের মাত্রা দেখো নিচে টি আছে, তো সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমি এটা থেকে কি লিখতে পারি, এল টি টু দি পাওয়ার -1, তাহলে এল টি টু দি পাওয়ার -2। তাহলে কি হয়ে গেল, ত্বরণের মাত্রা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল ত্বরণের মাত্রা। এরপর আমরা সমত্বরণ কি সেটা জানব। তাহলে সমত্বরণ বলতে কি বোঝায়, সমত্বরণ হচ্ছে সমান সময়ের ব্যবধানে বেগের পরিবর্তনটা সমান হবে। তাহলে সমান সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন যদি সমান হয় তখন তাকে আমরা কি বলি, সমত্বরণ বলি। তাহলে একটা এক্সাম্পলের থ্রুতে আমরা বোঝার চেষ্টা করি। ধরো একটা বস্তু এরকমভাবে যাচ্ছে, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেল, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে গেল। তাহলে সে 1 সেকেন্ড অন্তর, এগুলোর মধ্যে ব্যবধান হচ্ছে এ থেকে বিতে 1 সেকেন্ডে গেল, বি থেকে সিতে 1 সেকেন্ডে গেল, সি থেকে ডিতে 1 সেকেন্ডে গেল। তাহলে এতে যখন ছিল তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এ থেকে যখন বিতে গেল 1 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে যখন সিতে গেল 1 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। আবার সি থেকে যখন ডিতে গেল তখন তার বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে সময়ের ব্যবধানগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সমান। এখানেও 1 সেকেন্ড, এখানেও 1 সেকেন্ড, এখানেও 1 সেকেন্ড। আবার আমি যদি বেগের ব্যবধানটা দেখি, তাহলে বেগের পরিবর্তনটা দেখি, তো পরিবর্তন কত, এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কি করে পেলাম, 10 - 5, তো এখানে 15 - 10, এখানেও 5 মিটার পার সেকেন্ড, আর এখানেও 20 - 15, তাহলে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে বেগের পরিবর্তনটা সমান হচ্ছে আর সময়টাও সমান, তো এই ধরনের ত্বরণকে আমরা কি বলি, সমত্বরণ। তাহলে বেগের ব্যবধান যেহেতু সমান হচ্ছে তাই সমত্বরণ। তাহলে আশা করছি তোমরা সমত্বরণ ব্যাপারটা বুঝতে পেরেছো। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বলতে কি বোঝায়, কোনো নির্দিষ্ট মুহূর্তে গতিশীল বস্তুর ত্বরণকে তাৎক্ষণিক ত্বরণ বলে। কোনো নির্দিষ্ট মুহূর্তে গতিশীল বস্তুর ত্বরণকে তাৎক্ষণিক ত্বরণ বলে। তো কি হচ্ছে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা বস্তু এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে
বিতে যাচ্ছে, ত্বরণ নিয়ে যাচ্ছে, কিন্তু সমত্বরণ নয়, সমত্বরণ নয়। কখনো বাড়ছে ত্বরণ, অর্থাৎ কখনো বেগ বাড়ছে, কখনো বেগ কমছে, তো সমত্বরণ নয় কিন্তু ত্বরণ আছে। তাহলে আমি একটা নির্দিষ্ট পয়েন্ট ধরলাম এখানে, এই পয়েন্টে তার ত্বরণ কত হবে, এই পয়েন্টে ত্বরণ এ কত হবে। আমি ধরলাম টি টাইমে ত্বরণটা আমি বের করতে চাই, এ থেকে সে টি টাইম গেছে, ধরো টি সেকেন্ড গেছে, তো এই পয়েন্টটায় তার ত্বরণ কত হবে। তো সেটা বের করতে গেলে আমরা যেরকম তাৎক্ষণিক বেগ বের করেছিলাম, এখানে সেই রকম আমরা তাৎক্ষণিক ত্বরণ বের করব। তাহলে ত্বরণ ইকুয়ালস টু কি হয়, বেগ পরিবর্তন বাই সময়। তাহলে আমি এটাকে লিখতে পারি ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ ডেল ভি বাই ডেল টি, মানে বেগ পরিবর্তন, ডেল ভি বলতে বোঝায় বেগ পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে আমাকে সময়ের পরিবর্তন কি করে পাবো, আমরা তো একটাই পয়েন্ট নিয়েছি, তাহলে কাছাকাছি আমাদের দুটো পয়েন্ট নিতে হবে। আমি ধরলাম কাছাকাছি দুটো পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা। তো এই যে দুটো পয়েন্টের মধ্যে বেগের যে পরিবর্তন হয়েছে সেটাকে খুব কম পরিবর্তন হবে, কাছাকাছি দুটো পয়েন্ট। তাহলে আমি সেই পরিবর্তনটাকে যদি ডেল ভি ধরে নিই, আর সময়ের পরিবর্তনটাকে যদি ডেল টি ধরে নিই, তাহলে এ ইকুয়ালস টু হবে ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ ডিভি বাই ডিটি। তাহলে ডেরিভেটিভের আকারে আমরা ত্বরণকে এইভাবে লিখতে পারি, ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি অর্থাৎ ডেরিভেটিভ অফ ভি। টাইমের সাপেক্ষে আমরা যদি ভেলোসিটির ডেরিভেটিভ করি, টাইমের সাপেক্ষে আমরা যদি বেগের ডেরিভেটিভ করি, তখন কিন্তু আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাব। আবার তোমরা নিশ্চয়ই মনে আছে, এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে ভি ইকুয়ালস টু কি পেয়েছিলাম, ভি ইকুয়ালস টু আমরা ডিএস বাই ডিটি পেয়েছিলাম। তো সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তোমরা সবাই ডবল ডেরিভেটিভ শিখেছো আশা করি, আমি কিন্তু পড়িয়েছি। তোমরা যদি কেউ ডেরিভেটিভ বা ডবল ডেরিভেটিভ না শিখে থাকো, তাহলে আমার ডেরিভেটিভের ক্লাসগুলো দেখো, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখো, তো এ ইকুয়ালস টু আমি লিখতে পারি ডি ডি টি অফ ভি এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, ডিএস বাই ডিটি। তাহলে ভি এর জায়গায় আমি যদি ডিএস বাই ডিটি লিখে দিই, তাহলে আমি এখানে কি পাবো, এ ইকুয়ালস টু ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। তাহলে এ ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। তো আমরা মেইনলি এই দুটো ইকুয়েশন কিন্তু মনে রাখবো, এগুলো আমাদের অঙ্কতে খুব কাজে লাগবে, এর উপরে আমরা কিন্তু অঙ্ক করব। তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, অঙ্ক করলে আরও এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা মন্দন সম্পর্কে পড়ব। মন্দন কি হয়তো তোমরা অনেকে জানো না। মন্দন হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ হ্রাস, বেগ হ্রাসের যে হার, ওটাকে আমরা মন্দন বলি। যেমন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমি দিই, এটাকে ফিল করার দরকার আছে। ফিজিক্স মানেই শুধু ডেফিনেশন মুখস্থ বা কয়েকটা ফর্মুলা মুখস্থ নয়, তো এখানে কিন্তু ফিল দরকার আছে, যে তোমরা কতটা জিনিসটাকে ফিল করতে পারছো। তাই আমি তোমাদের সবসময় প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমাদেরও সেই রকমভাবে প্র্যাকটিক্যালভাবে জিনিসটাকে ভাবতে হবে, তোমাকে জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, ভাবতে হবে প্র্যাকটিক্যালি ভাবলেই তবেই তোমরা ফিজিক্সকে সহজে বুঝতে পারবে, সহজে ফিল করতে পারবে। তাহলে দেখো, ধরো তুমি সাইকেল নিয়ে কোথাও যাচ্ছিলে, এবার তোমাকে থামতে হবে। তুমি হয়তো ডেস্টিনেশনে পৌঁছে গেছো, ধরো তুমি স্কুলে যাচ্ছিলে, স্কুলে পৌঁছে গেছো, এবার তোমাকে থামতে হবে। তুমি একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিলে, সেখান থেকে তোমাকে আস্তে 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 তোমার বেগটা কমাতে হবে, বা তোমাকে ব্রেক কষতে হবে। তো ব্রেক কষে তোমাকে এই যে বেগটা কমাচ্ছ, তো বেগ হ্রাসের যে হারটা হচ্ছে, ওটাকেই আমরা মন্দন বলি। তাহলে ত্বরণের ক্ষেত্রে ছিল বেগ বৃদ্ধি পাচ্ছিল, বেগ বৃদ্ধির হার ছিল, আর এখানে মন্দনের ক্ষেত্রে হচ্ছে বেগ হ্রাসের হার। তাহলে বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলছি। তাহলে মন্দন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মন্দন ইকুয়ালস টু
ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ ত্বরণ বলতে পারি। মন্দন ইকুয়ালস টু ঋণাত্মক ত্বরণ বলতে পারি। কেন না, কারণ সেখানে ছিল বেগ বৃদ্ধির হার আর এখানে হচ্ছে বেগ হ্রাসের হার, তো দুটো অপোজিট, তাই আমরা এটাকে ঋণাত্মক ত্বরণ বলতে পারি। তো মন্দন আর ত্বরণ সমজাতীয় রাশি, তাই এদের বেগ, মাত্রা সবকিছুই কিন্তু, মন্দন ও ত্বরণ সমজাতীয় রাশি, তাই এদের একক ও মাত্রা কিন্তু একই। তো একক কি হবে? একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে, আর সিজিএসে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মাত্রা কি হবে? এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে মাত্রা। তো আশা করছি মন্দন জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কতে যাব। তোমরা স্ক্রিনে প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ, তো অবশ্যই পজ করে নিজেরা একবার ট্রাই করো অঙ্কটা। তো অঙ্কটা আমি একবার পড়ে দিচ্ছি। একটি ট্রেনের বেগ নির্দিষ্ট দিকে 1 মিনিটে 30 কিলোমিটার পার আওয়ার থেকে 60 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বৃদ্ধি পায়। ট্রেনটি ওই সময়ে সমত্বরণে চললে তার ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে নির্ণয় করো। তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে? যে প্রাথমিক বেগ অর্থাৎ ইউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 30 কিলোমিটার পার আওয়ার। 30 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে করব, তাহলে কিলোমিটার থেকে আমি যদি মিটারে যেতে চাই তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আর আওয়ার থেকে যদি আমি সেকেন্ডে যাই তাহলে আমাকে 3600 দিয়ে গুণ করতে হবে এখানে। তাহলে আমি এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিতে পারি। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম? 18 পেয়ে গেলাম, এখানে আমি 5 পেয়ে গেলাম। এবার এখানে 6 3 যা 18, তাহলে 6 5 যা 30, তাহলে 25/3 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এবার ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 60, তাহলে 60 কিলোমিটার পার আওয়ারকে আমরা একইভাবে করব 60 ইন্টু 1000/3600। তো এটাকে আমরা কাটাকুটি করলে কত পাবো? 5/18। তো 6 3 যা আর 6 10 যা, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড। এবার টাইমটা কত দিয়েছে? টাইম দিয়েছে বোধহয় 1 মিনিট, 1 মিনিট দিয়েছে। তো 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এইবার আমরা ত্বরণ বের করব কি করে? a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর ভ্যালু কত পেয়েছি আমরা? 50/3, 50/3 মাইনাস 25/3 বাই 60। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? উপরে আমরা 25/3 পেয়ে যাব, তাহলে 25/3 ইন্টু 1/60। তো একে কাটাকাটি করলে আমরা কত পাবো? 12 পাবো, এটা 5 পাবো। তাহলে 5/36 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে তুমি যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো 0.139 পাবে। 0.139 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারলে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, জাস্ট ফর্মুলায় পুট করেছি। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দেখব। কোয়েশ্চেন নাম্বার 2 এ কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 2 এ বলছে x ইকুয়ালস টু 3t³ প্লাস 2t² প্লাস 5t মাইনাস 9, যেখানে x হলো মিটার এককে, টাইম হলো সেকেন্ড এককে, t ইকুয়ালস টু 5 সেকেন্ড সময়ে ত্বরণ a ইকুয়ালস টু কত? t ইকুয়ালস টু 5 সেকেন্ড সময়ে ত্বরণ a ইকুয়ালস টু কত সেটা আমাদের বের করতে হবে।
তাহলে কি করে বের করব, দেখো কি করে বের করব। আমরা জানি যে ত্বরণ a ইকুয়ালস টু কি হয়, ডিভি বাই ডিটি হয়। তাহলে আমাদের ভেলোসিটির ইকুয়েশন বের করতে হবে। ভেলোসিটি অর্থাৎ বেগের ইকুয়েশন আমরা কি করে বের করব। তো বেগের আমরা ইকুয়েশন জানি v ইকুয়ালস টু কি হয়, ds বাই ডিটি বা dx বাই ডিটি। এক্স অক্ষ বরাবর গেলে আমরা dx বাই ডিটি লিখতে পারি। যারা ডেরিভেটিভ শেখোনি অবশ্যই আমার ডেরিভেটিভের ভিডিওটা আগে দেখে তারপরে এই ক্লাসটা করতে এসো। ডেরিভেটিভের ভিডিও যদি তোমরা খুঁজে না পাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে যদি তুমি খুঁজে না পাও তাহলে ডিফারেন্সিয়েশন বাই অনিমেষ সেন লিখে সার্চ করো, পেয়ে যাবে। দুটো ভিডিও আছে, ওই দুটো ভিডিও দেখে তারপরে এটা করতে এসো। তো এখানে যদি আমি লিখি ddt অফ কি হবে, x ইকুয়ালস টু আমি কি পেয়েছি 3t কিউব প্লাস 2t স্কোয়ার প্লাস 5t মাইনাস 9। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, 3 ইন্টু 3t স্কোয়ার প্লাস 2 ইন্টু 2t প্লাস 5 অর্থাৎ 9t স্কোয়ার প্লাস 4t প্লাস 5। তাহলে v ইকুয়ালস টু অর্থাৎ ভেলোসিটির ইকুয়েশন আমরা কি পেলাম, 9t স্কোয়ার প্লাস 4t প্লাস 5। তাহলে এবার এখান থেকে আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের ত্বরণ বের করতে হবে। তাহলে ত্বরণের ইকুয়েশন কি করে পাবো, এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ddt অফ v, তাহলে v হচ্ছে 9t স্কোয়ার প্লাস 4t প্লাস 5। তো একে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে 9 ইন্টু 2 ইন্টু টি প্লাস 4, তাহলে 18t প্লাস 4। তাহলে a ইকুয়ালস টু আমি কত পেলাম, a ইকুয়ালস টু 18t প্লাস 4। এবার আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে t ইকুয়ালস টু 5 সেকেন্ডে ত্বরণ কত। তাহলে t ইকুয়ালস টু 5 সেকেন্ডে ত্বরণ a ইকুয়ালস টু কি হবে, 18 ইন্টু 5, t এর জায়গায় 5 বসিয়ে দিলাম প্লাস 4। তাহলে হয়ে গেল 90 প্লাস 4 অর্থাৎ 94 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 94 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 তে বলেছে s ইকুয়ালস টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার প্লাস 3t প্লাস 4। এখানে s হচ্ছে মিটার এককে, টাইম হচ্ছে সেকেন্ড এককে। এবার আমাদের বের করতে বলেছে যখন ত্বরণ শূন্য মানে a ইকুয়ালস টু 0, তখন বেগ কত, বেগ অর্থাৎ ভেলোসিটি কত। তাহলে আমরা বেগের ইকুয়েশন ফার্স্টে আমরা বেগের ইকুয়েশন বের করব, ত্বরণের ইকুয়েশন বের করব, তারপরে ত্বরণ ইকুয়ালস টু 0 করে দেব, তাহলে v ইকুয়ালস টু আমরা জানি dx বা ds বাই dt। তাহলে ddt অফ কি হবে, t কিউব মাইনাস 6t স্কোয়ার প্লাস 3t প্লাস 4। তাহলে t কিউবকে আমি যদি ডেরিভেটিভ করি হবে 3t স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2t প্লাস 3 অর্থাৎ 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 3। তাহলে ভেলোসিটি v ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম এটা 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 3। এবার আমাদের ত্বরণের ইকুয়েশন বের করতে হবে। তাহলে ত্বরণের ইকুয়েশন আমরা জানি a ইকুয়ালস টু কি হয়, dv বাই dt। তাহলে ddt অফ কি হবে 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 3। তাহলে এখানে 6t মাইনাস 12, তাহলে কি এলো 6t মাইনাস 12। তাহলে ত্বরণের ইকুয়েশন a ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম 6t মাইনাস 12।
এবার আমাকে বলেছে যখন ত্বরণ a = 0 তখন v বের করতে বলেছে। তাহলে এই ত্বরণ এটাকে আমি 0 করতে পারি, তাহলে 6t - 12 = 0। তাহলে এখান থেকে 6t = 12 বা t = 12/6 অর্থাৎ 2 সেকেন্ড। তাহলে আমরা টাইম t = কি পেয়ে গেলাম 2 সেকেন্ড। এবার এই 2 সেকেন্ড সময়ে আমাকে বেগ বের করতে হবে। এবার বেগের ফর্মুলা আমি কি পেয়েছি, বেগের ইকুয়েশন আমি পেয়েছি 3t² - 12t + 3। তো এখানে এই t = 2 সেকেন্ড পুট করে দেবো। তাহলে t = 2 সেকেন্ড সময়ে বেগ v কি হবে 3 × 2² - 12 × 2 + 3 অর্থাৎ 3 × 4 অর্থাৎ 12 - 24 + 3 অর্থাৎ -12 + 3 অর্থাৎ এখান থেকে লিখতে পারি -9 মিটার/সেকেন্ড। তাহলে বেগ কিন্তু মাইনাস হতে পারে, কেন না বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তো অভিমুখ বিপরীত দিকে হলে বেগের ভ্যালু মাইনাস চলে আসে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, অ্যান্সার চলে এলো -9 মিটার/সেকেন্ড। তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। অবশ্যই তোমরা এগুলো যেটা পুরোটা আমি ক্লাসে করালাম খাতায় নোট করো। নোট বানানো খুবই প্রয়োজনীয়। ক্লাস 11-12-এ নিজের নোট তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ লাস্ট মোমেন্টে তোমরা যখন এক্সাম আসবে তখন কিন্তু তোমাদের মাথায় এত কিছু থাকবে না। পুরো বই দেখে তোমরা খুঁজে খুঁজে পড়তে অনেক টাইম চলে যাবে। তো নিজের নোট বানানো থাকলে তখন কিন্তু তুমি খুব সহজেই নিজেকে প্রিপেয়ার করতে পারবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ক্লাসে যা যা পড়ালাম তোমরা সব বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের কমেন্ট কিন্তু খুবই ভ্যালুয়েবল। অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে।